আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং আমিও আলহামদুলিল্লাহ। আজ আমরা এই ক্লাসে শিখে নিব এবং একটি পরিষ্কার ধারণা নিব, ক্লিয়ার কনসেপশন নিব এই ক্লাসে কয়েকটি বিষয়ের উপরে, অর্থাৎ সেন্টেন্সের পার্টস সম্পর্কে, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। তো শিক্ষার্থী, এই যে বিষয় কয়েকটি এটি ইংরেজি গ্রামারের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব এইগুলি সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার কনসেপশন থাকা দরকার। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমেই সাবজেক্ট এবং প্রেডিকেট। একটি সেন্টেন্সের দুইটি অংশ থাকে। কয়টি অংশ? দুইটি অংশ। আমি বেশ কয়েকটি উদাহরণ লিখে রেখেছি। মিস্টার রহিম ইজ এ টিচার, হি টিচেস আজ বাংলা। এই দুটি আমাদের দুটি সেন্টেন্স। এখন প্রশ্ন হলো, এই দুটি সেন্টেন্স কেন? তাহলে আমাদের সেন্টেন্সের সংজ্ঞায় যেতে হয়। তো সেন্টেন্স কাকে বলে? কয়েকটি অর্থপূর্ণ শব্দ একত্রিত হয়ে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে বা ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, তাহলে তাকে সেন্টেন্স বলে। সহজেই অর্থপূর্ণ শব্দ সমষ্টি যদি মনের ভাব প্রকাশ করে তাহলে সেটি সেন্টেন্স, এবং সেটি ব্যাকরণের নিয়ম অনুসারে সাজাতে হবে, যেমন সাবজেক্ট বা অবজেক্ট। তো আমরা এখন সেন্টেন্স জেনে গেলাম যে সঠিকভাবে সাজানো যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আমি বলছিলাম সেন্টেন্সের দুটি অংশ। মিস্টার রহিম ইজ এ টিচার, এখানে একটি সেন্টেন্স, এটি দুটি অংশ বিভক্ত। এখানে এই সেন্টেন্সের মধ্যে এই যে নাউন মিস্টার রহিম, এর সম্পর্কে কিছু একটা বলা হয়েছে, এই মিস্টার রহিম। এখন দ্বিতীয় সেন্টেন্স, হি টিচেস আজ বাংলা, তিনি আমাদের বাংলা পড়ান। এখানে এই ক্রিয়াপদের কাজটি এই হি দ্বারা সমাপ্ত হয়েছে। তাহলে আমাদের প্রথম অংশটি কি? প্রথম অংশটি আমাদের সাবজেক্ট, কি? সাবজেক্ট। আর এই যে দ্বিতীয় অংশ, এটি নাম, প্রেডিকেট। এখন আমরা সংজ্ঞায় আসি। এই সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। অথবা কোনো সেন্টেন্সে যে ক্রিয়াপদের কাজটি সমাপ্ত করে অথবা যার দ্বারা ক্রিয়াপদের কাজটি সমাপ্ত হয় তাকে সাবজেক্ট বলে। এখানে হি টিচেস আজ বাংলা, এই যে টিচ, এই টিচের কাজটি সমাপ্ত হচ্ছে হি দ্বারা, অতএব এখানে হি সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটি অংশ যেখানে নাউন এবং প্রোনাউন থাকবে এবং এই ক্রিয়াপদের কাজটি সমাপ্ত করবে, অথবা কি কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো তথ্য দেবে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই। সাবজেক্ট কোনো বাক্যে যে কার্য সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে, অথবা কোনো বাক্যে যার দ্বারা কার্য সম্পাদিত হয় অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমরা ইংরেজিতে একটু দেখে নিই। এ নাউন অর প্রোনাউন দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ এ ভার্ব ইন এ সেন্টেন্স ইজ কল্ড সাবজেক্ট। আচ্ছা, আরেকটি সংজ্ঞা, ডেফিনিশন, সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। অর্থাৎ এই ভার্বের যে কাজটি করে সেই সাবজেক্ট এবং যার সম্পর্কে কিছু বলা হয় সেই সাবজেক্ট। এটি সাধারণত নাউন এবং প্রোনাউন হয়ে থাকে, এর সাথে আমাদের মডিফায়ার্স থাকে। এখন আমরা আসছি প্রেডিকেট। এই যে হি ইজ এ টিচার, ইজ এ টিচার, এই সাবজেক্টকে উদ্দেশ্য করে যা বলা হয় তাই হচ্ছে আমাদের প্রেডিকেট। তো সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই প্রেডিকেট। হি টিচেস আজ বাংলা। আমরা সংজ্ঞা দেখে নিই। সেন্টেন্সের যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়
অর্থাৎ সেন্টেন্সের যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তার প্রিডিকেট। এই যে ইজ এ টিচার, এটা কার সম্পর্কে বলা হয়েছে? মিস্টার রবি সম্পর্কে বলা হয়েছে, অতএব এটা প্রিডিকেট। হি টিচেস আজ বাংলা, কার সম্পর্কে বলা হয়েছে এখানে? হি। তাহলে আমাদের প্রিডিকেট is the part of a clause অথবা sentence that tells the reader what the subject is or does। অর্থাৎ এই প্রিডিকেট বলে দেবে সাবজেক্ট কি বা কেমন এবং সাবজেক্টের কাজ কি। সাবজেক্ট হোয়াট দ্য সাবজেক্ট ইজ এবং অর ডাজ, অর্থাৎ সাবজেক্ট কি তার সম্পর্কে একটা ইনফরমেশন দেবে অথবা সাবজেক্ট যে কাজ করে সেটি সম্পর্কে ইনফরমেশন দেবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের সাবজেক্ট এবং প্রিডিকেট আমরা সংজ্ঞাটি পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে এই যে সাবজেক্ট এবং প্রিডিকেট এটি কত প্রকার প্রকৃতি। আমি এই যে এখানে উদাহরণটি আমি দেখাচ্ছি, শি ওয়েন্ট, এখানে আমাদের সাবজেক্ট কে? শি। এখন আমরা এই সাবজেক্ট কিভাবে চিনব? আমরা সহজে একটি প্রশ্ন করতে পারি, এই ভার্বকে যদি আমরা হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের সাবজেক্ট বেরিয়ে আসবে। যেমন শি ওয়েন্ট, হু ওয়েন্ট, আমাদের আনসারে কি আসবে? শি ওয়েন্ট। বার্ডস ফ্লাই, হোয়াট ফ্লাই? বার্ডস ফ্লাই। তাহলে আমাদের হু এবং হোয়াট দ্বারা এই ভার্বকে প্রশ্ন করলে যে আনসারটি আসবে সেটি আমাদের সাবজেক্ট। তো এখন এখানে আমাদের দেখা যাচ্ছে শি ওয়েন্ট একটি মাত্র ভার্ব আমাদের প্রিডিকেটের অংশ রয়েছে, আর এখানে একটি মাত্র প্রোনাউন আমাদের সাবজেক্ট হিসাবে বসছে। তো এখন আমাদের আমরা জেনে নিব সাবজেক্ট কত প্রকার কি কি এবং প্রিডিকেট কত প্রকার কি কি। এখানে শিক্ষার্থী একটা সুন্দর মিল রয়েছে, সাবজেক্ট আমাদের 3 প্রকার, প্রিডিকেট আমাদের 3 প্রকার। আচ্ছা, সাবজেক্ট নাম্বার 3 প্রকার। প্রথম হচ্ছে আমাদের সিম্পল সাবজেক্ট। সিম্পল সাবজেক্ট, যে সাবজেক্টে শুধু অনলি নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। তো যে সেন্টেন্সে শুধু নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করে তা হচ্ছে আমাদের এই সিম্পল সাবজেক্ট। তাহলে এখানে শি সিম্পল সাবজেক্ট। আচ্ছা, আবার যে প্রিডিকেট শুধু মাত্র একটি মাত্র ভার্ব বা ওয়ার্ড নিয়ে গঠিত তা হচ্ছে আমাদের সিম্পল প্রিডিকেট। একটি মাত্র ওয়ার্ড নিয়ে আমাদের প্রিডিকেট হইলে সেটা হলো আমাদের কি? সিম্পল প্রিডিকেট। আর শুধু অনলি মাত্র নাউন এবং প্রোনাউন থাকে আমাদের কি হবে? এই সিম্পল সাবজেক্ট। তাহলে আমরা সিম্পল সাবজেক্ট এবং সিম্পল প্রিডিকেট আমরা পেয়ে গেলাম। অর্থাৎ শুধু নাউন এবং প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে বসে সেটা আমাদের সিম্পল সাবজেক্ট, আর প্রিডিকেট অংশে যখন শুধুমাত্র ভার্ব থাকে সেটা আমাদের কি? সিম্পল প্রিডিকেট। সিম্পল প্রিডিকেট। আচ্ছা, এখন এরপরে আমাদের এটি মুছে দিচ্ছি পরবর্তী উদাহরণটি ডিসকাস করার জন্য। এখানে আমাদের বয়, বয়েস, এই সেন্টেন্সটির সাবজেক্ট হলো কি? বয়েস। দ্য বয়েস অফ দিস স্কুল আর স্ট্রং ইন ক্রিকেট। এখানে হেড ওয়ার্ড হচ্ছে আমাদের বয়েস। এই বয়েসের আগে আমাদের আর্টিকেল রয়েছে এবং পরে অনেকগুলি ওয়ার্ড রয়েছে, প্রিপজিশন রয়েছে, প্রোনাউন রয়েছে, সবগুলো মিলে হচ্ছে আমাদের মডিফায়ার্স। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের সাথে যখন মডিফায়ার্স থাকে এবং তার সাবজেক্ট হিসেবে কাজ করে তাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, নাউন এবং প্রোনাউনের সাথে যখন মডিফায়ার্স থাকবে তখন তাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট। এখন আসছি আমরা এই যে আমাদের প্রিডিকেট। প্রিয় শিক্ষার্থী, প্রথমে ছিল আমাদের একটি মাত্র ভার্ব প্রিডিকেট অংশে। এখন এই ভার্বের সাথে আমাদের আদার ওয়ার্ড রয়েছে, স্ট্রং ইন ক্রিকেট। অর্থাৎ ভার্বের সাথে যখন আদার ওয়ার্ড থাকবে তখন তাকে বলা হয় কমপ্লিট প্রিডিকেট। তাকে কি? কমপ্লিট প্রিডিকেট। প্রিডিকেট।
এখানে একটি মাত্র ভার্ব এবং এর সাথে আমাদের বিভিন্ন ওয়ার্ড রয়েছে, এক কথায় মডিফায়ার্স রয়েছে। ভার্বের সাথে যখন মডিফায়ার যুক্ত হয় তখন তাকে কমপ্লিট প্রিডিকেট বলে, অর্থাৎ প্রিডিকেট অংশে যখন ভার্বের সাথে একাধিক মডিফায়ার্স থাকে। তো আমি আবার রিপিট করতেছি, এই নাউন বা প্রোনাউনের সাথে যখন এক বা একাধিক ডিটারমিনার অথবা মডিফায়ার্স যুক্ত হয় তখন তাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট, এবং এই প্রিডিকেট অংশে যখন ভার্বের সাথে একাধিক মডিফায়ার্স যুক্ত হয় তখন তাকে বলা হয় কমপ্লিট প্রিডিকেট। তো শিক্ষার্থী, এখন এই উদাহরণটা আমি মুছে দিচ্ছি পরবর্তী উদাহরণটি লেখার জন্য। The boys and the girls welcomed me heartily and offered me a bouquet. তো শিক্ষার্থী, এখানে the boys, এখানে গার্লস, এখানে দুইটি ভিন্ন ধরনের সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। যখন একাধিক নাউন বা প্রোনাউন কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়ে সাবজেক্ট হিসাবে কাজ করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। তখন তাকে কি বলা হয়? কম্পাউন্ড সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করতেছি, যখন এক বা একাধিক নাউন অথবা প্রোনাউন কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় এবং সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। আচ্ছা, এখন আমরা আসছি এই যে আমাদের কি এই অংশটা আমরা আসছি প্রিডিকেট অংশে। প্রিডিকেট অংশে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়েলকাম একটি ভার্ব, এখানে অফার আরেকটি ভার্ব। একের অধিক ভার্ব যখন কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং তার সাথে মডিফায়ার্স থাকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড প্রিডিকেট। তখন তাকে কি বলা হয়? কম্পাউন্ড প্রিডিকেট। আমি আবার রিপিট করতেছি, একের অধিক ভার্ব যখন মডিফায়ার্স যুক্ত হয়ে কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়ে সেটা প্রিডিকেট গঠন করে তখন তাকে কি বলা হয়? কম্পাউন্ড প্রিডিকেট। অর্থাৎ প্রিডিকেট অংশে যখন একের অধিক ভার্ব থাকে এবং মডিফায়ার্স থাকে এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড প্রিডিকেট। কম্পাউন্ড প্রিডিকেট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম তিন প্রকার, অর্থাৎ সিম্পল সাবজেক্ট, শুধুমাত্র সাদা মাটা নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসেবে বলতে। তারপর আসলে আমাদের কমপ্লিট সাবজেক্ট, এর সাথে মডিফায়ার্স থাকবে। তারপর আসলে আমাদের কম্পাউন্ড সাবজেক্ট, যেটি একাধিক নাউন বা প্রোনাউন কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন আসছি আমরা প্রিডিকেট অংশে। ঠিক একই রকম কথা, যখন শুধু একটি ভার্ব নিয়ে প্রিডিকেটের অংশটি গঠিত হবে তখন তাকে বলা হবে সিম্পল প্রিডিকেট। যখন ওই ভার্বের সাথে একাধিক মডিফায়ার থাকবে তখন তাকে বলা হবে কমপ্লিট প্রিডিকেট। এবং যখন একের অধিক ভার্ব কি কনজাংশন দ্বারা যুক্ত হয়ে প্রিডিকেট গঠন করবে তখন তাকে বলা হবে কম্পাউন্ড প্রিডিকেট। তো সেক্ষেত্রে আমি বোর্ডটি ক্লিন করতেছি, পরবর্তীতে আমাদের অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট আলোচনার জন্য। তো সেক্ষেত্রে এখন আমরা শিখে নিব অবজেক্ট কাকে বলে। Man wants speech. He is writing a letter. He gave me a watch. আমি কয়েকটি সেন্টেন্স রিড আউট করলাম। অবজেক্ট হচ্ছে প্রথমে আমাদের এই সাবজেক্ট আমরা জেনে নিলাম। এখন অবজেক্ট, এই সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে ক্রিয়ার কাজটি সম্পন্ন করে তাকে বলা হয় অবজেক্ট। এই সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে ক্রিয়ার কাজটি সম্পন্ন করে সেটি হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, আমরা অন্যভাবে বলতে পারি, অর্থাৎ এই ক্রিয়াপদের কাজটি সম্পন্ন করার জন্য, অর্থাৎ সেন্টেন্সে কোনো কাজ সম্পন্ন করার জন্য যা প্রয়োজন হয় তাই হচ্ছে আমাদের অবজেক্ট। যেমন হি ইজ রাইটিং এ লেটার, আর এই রাইট লেখার কাজটি সম্পন্ন করার জন্য আমাদের লেটারের প্রয়োজন। ওয়ান্টস এর কাজটি সম্পন্ন করার জন্য আমাদের কিসের প্রয়োজন? পিচের প্রয়োজন। আর হি গেভ মি এ ওয়াচ, এই গিভ এই ভার্বের কাজটি সম্পন্ন করার জন্য আমাদের দুইটি জিনিসের প্রয়োজন, একটি মি প্রোনাউন আর একটি ওয়াচ নাউন। তাহলে আমরা সংজ্ঞাটি দেখে নিই। অবজেক্ট সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কার্য সম্পন্ন করে,
তাকে অবজেক্ট বলে। অথবা সেন্টেন্সে কাজ করতে যে জিনিসের প্রয়োজন হয় তাই অবজেক্ট। ইহা দুই প্রকার। আমরা আরো সহজে বলতে পারি সাবজেক্ট যা করে তাই আমাদের অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের কাজটি ক্রিয়াপদের কাজটি সম্পন্ন করার জন্য আমাদের যা প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় জিনিসটি হচ্ছে আমাদের অবজেক্ট। যেমন হি গেভ মি এ ওয়াচ, এই জীবের কাজটি করার জন্য আমাদের দুটি ওয়ার্ডের প্রয়োজন, এই দুটি জিনিসই আমাদের কি অবজেক্ট। এখানে রাইটের কাজটি করার জন্য লেটারের প্রয়োজন, অতএব এখানে অবজেক্ট আমাদের কি লেটার। এখানে ম্যান ওয়ান্ট স্পিচ, এখানে কি স্পিচ হচ্ছে অবজেক্ট, আর এখানে লেটার অবজেক্ট, আর এখানে দুইটি অবজেক্ট দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট অবজেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে সেই অবজেক্ট যে অবজেক্টটি এই ভার্বের কাজ দ্বারা সরাসরি প্রভাবিত, অর্থাৎ ভার্বের কাজ দ্বারা যে অবজেক্ট সরাসরি প্রভাবিত সেটি হচ্ছে আমাদের কি ডাইরেক্ট অবজেক্ট। এখন এই অংশে ইনডিরেক্ট অবজেক্ট একটি রয়ে গেছে, অর্থাৎ ভার্বের কাজ দ্বারা সরাসরি প্রভাবিত নয় কিন্তু সেটি সুবিধা গ্রহণ করছে, অর্থাৎ গ্রহণকারী, সেই গ্রহণকারীটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্ট কত প্রকার? এখানে আমরা কি পেলাম? ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ভার্বের দ্বারা সরাসরি প্রভাবিত, আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ভার্বের দ্বারা সরাসরি প্রভাবিত নয় কিন্তু গ্রহণকারী। যেমন হি গেভ মি এ ওয়াচ, এই ওয়াচটি হচ্ছে ভার্ব দ্বারা সরাসরি প্রভাবিত, আর এই যে গ্রহণ করেছে কে? মি, এই গ্রহণকারী কি হচ্ছে ইনডাইরেক্ট, আর ওয়াচটি হচ্ছে ডাইরেক্ট। আরো সহজে বলতে পারি, কোন সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে যে সেন্টেন্সটি ব্যক্তিবাচক যে ওয়ার্ডটি, যে অবজেক্টটি ব্যক্তিবাচক পার্সোনাল, সেটি হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, সেটি আমাদের কি ইনডিরেক্ট। আবার বলতেছি, দুটো অবজেক্ট থাকলে যেটি পার্সোনাল বা ব্যক্তিবাচক সেটি হচ্ছে আমাদের ইনডিরেক্ট, আর যেটি বস্তুবাচক সেটি হচ্ছে আমাদের ইনডিরেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমি এখন বোর্ডটি ক্লিন করতেছি। আমাদের পরবর্তীতে একটি আইটেম রয়েছে কমপ্লিমেন্ট আলোচনার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জেনে নেব কমপ্লিমেন্ট কি। অনেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে একই বিষয় মনে করে, আসলে তা নয়। এখন কমপ্লিমেন্ট কোনো ওয়ার্ড বা ফ্রেজ যদি সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অতিরিক্ত কি দেবে? ইনফরমেশন, তাহলে ওই ওয়ার্ড অথবা ফ্রেজটিকে কমপ্লিমেন্ট করে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক, অর্থাৎ এটি সাবজেক্ট অথবা অবজেক্ট এর অর্থকে পরিপূর্ণ করবে। যেমন দে ইলেক্টেড হিম, আমি যদি এই পর্যন্ত লিখে শেষ দিতাম বা বলে শেষ দিতাম, তাহলে এই যে হিম অবজেক্ট এর অর্থটা পরিপূর্ণ হতো না। অর্থাৎ দে ইলেক্টেড হিম, তারা তাকে কি নির্বাচিত করলো। এখানে আমাদের এই পরিপূর্ণ করার জন্য আমাদের প্রয়োজন হয়েছে প্রেসিডেন্ট, এই শব্দটি এনেছি। অতএব এই প্রেসিডেন্ট শব্দটি এই অবজেক্টের অর্থকে পূর্ণ করেছে, অর্থাৎ দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, দে ইলেক্টেড হিম যদি এই পর্যন্ত লিখে দিতাম সেন্টেন্সটি অসম্পূর্ণ থাকতো এবং অবজেক্ট এটি অর্থটা পূর্ণ হতো না। এর জন্য আমাদের কি করেছি? প্রেসিডেন্ট শব্দটি এনেছি, অর্থাৎ এই প্রেসিডেন্ট শব্দটি এই অবজেক্টের অর্থটাকে পূর্ণ করেছে। অতএব এই প্রেসিডেন্ট শব্দটি কমপ্লিমেন্ট। এখন পরবর্তী সেন্টেন্সটি দেখতেছি ইউ আর। এখন ইউ আর লিখে যদি আমি শেষে বলতাম ইউ আর টু হেল্প, তাহলে আমাদের এই যে ইউ আর পরিপূর্ণ হতো না, এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্যটা আমরা পেতাম না। এখন আমি কি দিয়েছি? ইউ আর দ্য রাইট পারসন, এই যে রাইট পারসন, এই রাইট পারসন আমাদের অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। এই রাইট পারসন কার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে? এই সাবজেক্ট সম্পর্কে। অতএব ইউ আর দ্য রাইট পারসন, এই যে দ্য রাইট পারসন, এটি আমাদের কি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটি কার সম্পর্কে পরিপূর্ণ তথ্য দিয়েছে? সাবজেক্ট সম্পর্কে। এখন এই পরবর্তী সেন্টেন্সটা আমি আবার দেখতেছি। পরবর্তী উদাহরণটি হি ইজ, আমি যদি এই পর্যন্ত লিখে দিতাম অথবা বলতাম হি ইজ ম্যান, কিন্তু এই সেন্টেন্সটি পরিপূর্ণ কি অর্থ প্রকাশ করতো না। এখন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান এডুকেটেড ম্যান, যদি এইভাবে আমি সেন্টেন্সটি বলি তাহলে আমাদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে।
অর্থাৎ একটা বাড়তি ইনফরমেশন পেয়েছি আমরা যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যে অনেস্ট ম্যান একটি বাড়তি অ্যাডিশনাল বা অতিরিক্ত ইনফরমেশন, এটি হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে আমাদের সংজ্ঞাটি কি দাঁড়াচ্ছে কমপ্লিমেন্টের, অর্থাৎ যে ওয়ার্ড বা ফ্রেজ নাউন সম্পর্কে অথবা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেবে। এখানে কি হিম প্রেসিডেন্ট অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে। এক কথায় আমরা কমপ্লিমেন্টটা হইতেছে সাবজেক্টের একটা নতুন পরিচয়। যে ইলেক্টেড হিম, এই যে হিম, এই হিমের পরিচয়টা কি আমাদের প্রেসিডেন্ট। এখানে ইউ আর দ্য রাইট পারসন, এখানে রাইট পারসনটা তার অতিরিক্ত পরিচয়। তাহলে এটা আমাদের কি কমপ্লিমেন্ট। আমি আবার বলতেছি, কমপ্লিমেন্টিং হচ্ছে সাবজেক্টের নতুন একটি পরিচয়, অর্থাৎ অ্যাডিশনাল ইনফরমেশন। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ছিল সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা। পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবে। আজ আমি আসসালামু আলাইকুম।